দর্শক শুভেচ্ছা ও স্বাগতম। একুশে টিভির নিত্যদিনের সেলিব্রিটি আড্ডায় আপনারা দেখছেন অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আমি আছি আপনাদের সাথে আপনাদের হোস্ট সাইমা সাইকা এবং প্রতিদিনের মতোই আমাদের সাথে কিন্তু একজন নতুন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন ফ্যাশন ডিজাইনার মেজবাউল আলম সাজু ভাই। সাজু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে? জি অনেক ভালো। আচ্ছা, আর একটু বলেন না ভালো লাগার পরিসরটা কেমন? আচ্ছা মানে এইটা ভালো, এইটাকে হ্যাঁ ভালো বলতে অনেক ভালোই আসলে, কারণ আপনার সাথে আমার কখনো ওইভাবে ইন্ট্রোডিউস হয়নি, আজকে ফার্স্ট টাইম। তো মনে করছি যে আড্ডাটা খুব সুন্দর হবে বা বেশ ভালোভাবে জমবে। আমরা আশা করছি আপনার কাছ থেকে অনেক ইনফরমেটিভ তথ্য আমরা পাবো এবং জানতেও পারবো আপনার সম্পর্কে। আপনি কি করছেন এখন? আমি যদি আপনার প্রফেশনাল লাইফ সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমার প্রফেশনাল লাইফ তো আপনি বলে দিয়েছেন, আসলে ফ্যাশন ডিজাইনার। তো আমি ফ্যাশন নিয়ে কাজ করছি। তো আমার হলো যে হাউস আছে, ফ্যাশন হাউস আছে, যেটা ম্যাকওয়ে নাম। তো আমার 6টা আউটলেট আছে, ঢাকা শহরে 5টা এবং চিটাগাং একটা। আচ্ছা, তো এটা নিয়ে আমার কাজ করতে হচ্ছে সবসময়ই। আমরা তো অলরেডি 2টা ঈদ পার করে এসেছি, যেমন রোজার ঈদ, কুরবানির ঈদ, 2টা রিসেন্ট চলে গেল কুরবানি ঈদ। হ্যাঁ, তো এটা নিয়ে প্রচুর ব্যস্ত থাকতে হয়েছিল আসলে। হ্যাঁ, যেমন রোজার ঈদ তো রোজার ঈদই আসলে, সেই সময় ব্যাপক ব্যস্ততা থাকে, করতে গেলে তো প্রচুর ব্যস্ততা এবং হ্যাসেল থাকতে হয়, এগুলো ম্যানেজমেন্ট করা আসলে খুব ঝামেলার ব্যাপার। জি, কিন্তু হলো যে এটা কাজ করতে মজা আছে আসলে, এটা করতে বেশ স্বাচ্ছন্দ্য ফিল করি আমরা, কারণ আমরা কিছু প্রোডিউস করি, নতুন কিছু প্রোডাক্ট সবসময় করতে হয় এবং আমাদের কনজিউমারদেরকে হ্যাপি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হয়। কেমন প্রোডাক্ট আপনারা মেক করছেন? এটা আসলে আমি মূলত তৈরি করি যেগুলো আমাদের হলো কটন বেস, সবগুলোই আমাদের প্রোডাক্টগুলো কটনেরই হয়ে থাকে, কিন্তু আমাদের একটা মেইন জিনিস আছে যেটা হলো হ্যান্ড স্টিচ ইউজ করি আমরা। টোটালি এটা হলো যে আমার ডিজাইন মানে ফুললি হলো হ্যান্ডমেড, যেটা একদম গ্রামের ওয়ার্কারদেরকে দিয়ে হ্যান্ড স্টিচগুলো করানো। জি, এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে স্টিচগুলো হয় দিয়ে, মানে ফিনিশড গুডটা আমাদের হাউস থেকেই তৈরি হয়, মানে প্রোডাকশন হাউস থেকেই তৈরি হয়। আপনাদের ফ্যাক্টরি কোথায়? আমাদের ফ্যাক্টরি হচ্ছে যে শাহজাদপুর, গুলশান শাহজাদপুরে। আচ্ছা আচ্ছা, এটা আপনারা কোন বেসের কাস্টমারদের জন্য? শুধু কি মেয়েদের জন্য, ছেলেদের জন্য? জি, এটা মেয়েদের জন্যই শুধু, ছেলেদের জন্য আসলে করা হয় না। প্রতিনিয়তই এই কমপ্লেইনটা চলে আসে যে ছেলেদের জন্য আসলে কেন করা হয় না। তো আমি শুরু থেকে আসলে মেয়েদের জন্যই করছিলাম। মানে আপনার পেজের ফলোয়ার আমি দেখেছি শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। করি না বলতে যে মাঝখানে শুরু করেছিলাম, কিন্তু ওভাবে আসলে আমি এটা করে অভ্যস্ত তো কিছুটা, এটাতে আমিও হলো যে কমফোর্ট ফিল করি এবং এটাতেই হলো যে স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে এটাই রেগুলার করা হয়। আর ছেলেদেরটা যদিও কমপ্লেইন আসে বারবারই, সবাই করতে বলে, কিন্তু কেন জানি আজ পর্যন্ত করা হয়নি আসলে। চেষ্টা করব, ট্রাই করব নেক্সট টাইম। আমরা আশা করি আমাদের দর্শকরা অনেকেই হয়তো চায় আপনার কাছ থেকে ভালো কিছু। তো আমরা জানি যে আপনি ফ্যাশন ডিজাইনিং এর বাইরে রিয়েলিটি শো নিয়েও কাজ করেছেন রিসেন্টলি, সেটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এটা আমি একটা হলো বিউটি কন্টেস্ট করেছিলাম। হ্যাঁ, সেটা হলো মিস এভারগ্রিন বাংলাদেশ। তো এটা হলো যে সিজন 1 ছিল এবং খুব ব্যাপক সাড়া পায় আসলে। তো এটা মূলত করার উদ্দেশ্য আমার, যেহেতু আমি ফ্যাশন নিয়ে কাজ করি, কিছু ফ্যাশন মডেল তৈরি করার জন্য, যেটা রেগুলারই আমার কিছু ফটোশুট করতে হয়। আমি মোটামুটি সেই মানের বা সেই কোয়ালিটির সেলিব্রিটিদেরকে নিয়ে সবসময় কাজ করে থাকি রেগুলার, যেহেতু আপনি আমার ম্যাকওয়েকে চিনেন, জানেন, সেটা এটাও জেনে থাকেন আসলে। তো সেদিক থেকে যে কিছু মডেল তৈরি করা, ফ্যাশন মডেল তৈরি করা, তো তাদেরকে রীতিমতো আমি অনেক টিচিং দিয়েছিলাম। এটা মানে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের প্রত্যেকটা জায়গায় র্যাম্প থেকে শুরু করে এবং হলো বিভিন্ন কি বলবো আমি, মানে বিভিন্ন প্লেসের যে সেলিব্রিটি যারা ছিল তাদেরকে দিয়ে তাদের ক্লাসগুলো করা হয়। জি, রিয়েলিটি শোগুলো করতে গেলে তো বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করতে হয়, যেটা মোরাললেস আমরা জানি। সো এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করেছেন? তো এটা তো করতে হয় আসলে, আর বিউটি কন্টেস্টটা তো খুব টাফ আসলে, এটা তো অনেক বড়। আমি কিন্তু নিজেও একটা বিউটি প্যাজেন্টের রানার্স আপ ছিলাম, সো সেইখান থেকে, সেই অভিজ্ঞতা থেকে আপনাকে জিজ্ঞাসা করছি যে এই হ্যাসেলগুলো আপনারা কিভাবে ফেস করেন। আসলে প্রথমত আমি যখন স্টার্ট করি, আমি দুঃসাহসেই বলবো, পরে যখন কাজটা শুরু হয়ে যায় বা করতে থাকি, চলতে থাকে, চলমান, তখন বেশ কিছুটা ভয়ও পেয়ে যাই যে ওই জিনিসগুলো তখন ফেস করি যে আসলে একটা বিউটি কন্টেস্ট হ্যান্ডেল করতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতাগুলো আসছে। তো সো টাফ। তো সেদিক থেকে মাশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বলবো যে আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে ওরকম কোনো প্রবলেম হয়নি, কারণ আমি প্রথম থেকেই একটা জিনিস চিন্তা করেছিলাম যে মানে শুদ্ধ কিছু, সঠিক কিছু, এখানে আনফেয়ার কিছু থাকবে না। তো সেটা ট্রাই করে গেছি এবং শেষ পর্যন্ত আমি আসলে ভালো করতে পেরেছি এটা নিয়ে। মিস এভারগ্রিন, এই মোটিভটা কেন? আচ্ছা, মিস এভারগ্রিন বলতে চাই আমি, মিস এভারগ্রিন তো আসলে চিরসবুজ যেটাকে বোঝায়, আমরা সবাই যেটা জানি, রিয়েল বিউটি যেটা বোঝাতে চেয়েছেন। জি, এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা, তো আপনার পারিবারিক লাইফ সম্পর্কে যদি একটু বলেন। আমার পারিবারিক লাইফ, আমার বাবা মা, আমার ফাদার হচ্ছে সরকারি চাকরি করতেন, বর্তমানে রিটায়ার্ড পারসন। আমার মা ফুললি হাউসওয়াইফ এবং আমার বড় ভাই, আমরা 4 ভাই 1 বোন।
আমার বড় ভাই হচ্ছে বাংলার প্রভাষক, এবং আমার বোন হচ্ছে একটা সরকারি চাকরি করছে, সে হেলথ ডিপার্টমেন্টে আছেন। তারপর আমি তো এই যে ফ্যাশন নিয়ে ব্যস্ত, আমার ইমিডিয়েট ছোটটাও আমার সাথেই আছে, এই কাজেই ব্যস্ত। এবং যেহেতু পারিবারিক সূত্রে সবাই মানে ভালো ভালো জায়গায় ভালো ভালো সেক্টরে জব করছে, আপনি জব থেকে বাইরে হয়ে মানে পরিবারের বাইরে থেকে এরকম একটা কিছু হওয়ার মানে চিন্তা কখন করেছেন বা কখন থেকে শুরু করেছেন? আসলে এটা আমার যে এই কোশ্চেনটা অনেকেই করে থাকে, যেমন আমার ফ্যামিলিগত দিক থেকে, ফ্যামিলির দিক থেকে কখনোই আসলে এটা চাইনি যে প্রত্যেকটা ফ্যামিলিরই আসলে এরকম থাকে, বাবা মার যে ছেলে লেখাপড়া করছে, ভালো কিছু একটা জব করবে বা চাকরি করবে, যে কোশ্চেনটা আপনার ছিল। যেহেতু আপনাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই, তো আমার ফ্যামিলি থেকে সেটা ব্যতিক্রম ছিল না, সব সময় এটা কমপ্লেইন ছিল। আমার ফাদার সব সময় চাচ্ছিল যে না, কেন আমি হলো যে চাকরি করছি না বা করব না। তো আমার এই প্ল্যানটা আসলে শুরু মানে ছোট থেকেই, ছোটবেলা যখন আমি কাজগুলো শুরু করি, আমি তো মূলত ক্লাস 8 থেকে কাজগুলো শুরু করি। হ্যাঁ, যে 8 থেকে যেমন সেলাই নিয়ে কাজ করি বা এই যে ডিজাইন নিয়ে কাজ করি। তো তখন থেকেই আমার মনে যে মানে একটা নিজে কিছু তৈরি করা বা নিজে কিছু একটা প্রতিষ্ঠা করা, এটাই সবসময় আমার মনের মধ্যে ছিল। সেই চিন্তা ভাবনা থেকে আসলে চাকরিটা কখনো চিন্তা করি নাই বা ওইদিকে আমি কখনো ভাবিও নেই যেটা করব। শুরু থেকে যেটা চিন্তা করেছিলাম সেটাই আসলে করতে পেরেছি শেষ পর্যন্ত। ফ্যাশন ডিজাইনিং এ কেন, সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে যে আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলাম ফাইন আর্টস ডিপার্টমেন্টে। তো এখানে আমাদের একটা আমি ক্রাফটস নিয়ে লেখাপড়া করছিলাম, যেটা আসলে মূলত ঘর সাজানোর জিনিসপত্র। তো এখানে আমাদের একটা সাবজেক্ট ছিল কস্টিউম ডিজাইন, যেটা তো এই কস্টিউম ডিজাইনটা যখন আমি পড়তে যাই তখন আমার ভালো লাগে যায়, এটা নিয়ে তখন আরো বেশি করে কাজ করা হয়। এমনিতে ছোটবেলা থেকে আমার প্যাশন ছিল যে আমি ড্রেস নিয়ে কাজ করব বা ড্রেস নিয়ে কাজ করে আসছি দীর্ঘদিন ধরে। তো ধীরে ধীরে যখন আমি ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা পেয়ে যাই, কস্টিউম ডিজাইনের সাবজেক্টটা, তখন আরো ভালো লাগে যায় এবং কাজ করতে ইচ্ছা করে যে ফ্যাশন ডিজাইন নিয়ে আসলে কাজ করব। সো ভাইয়া, আপনি যেহেতু একটা ফ্যাশন ডিজাইনিং হাউস নিয়ে কাজ করছেন, তো আপনি যেই পরিসরের কাস্টমারদেরকে নিয়ে কাজ করছেন সেটা মানে কেমন, খুব হাই লেভেলের কাস্টমার, মিডল রেঞ্জের বা লো রেঞ্জের, কেমন রেঞ্জের কাস্টমারকে দিয়ে কাজ করছেন এবং কাস্টমার ফিডব্যাকটা কেমন আপনি পাচ্ছেন? আচ্ছা, এখানে মোটামুটি হাই রেঞ্জ, মিডল রেঞ্জ এবং লোয়ার ক্লাসের আমি প্রত্যেকটাকেই মেনশন করতে চাই এখানে, যে সব কনজিউমারদেরকে নিয়ে আমি আসলে চিন্তা ভাবনা করি এবং আমার প্রোডাক্টগুলো ওভাবেই মেক করা হয়ে থাকে যে প্রত্যেকটা কাস্টমারই যেন আমার এখানে কিছু না কিছু পেয়ে যায়, এরকম কিছু। তো তাদেরকে নিয়ে প্রতিনিয়ত এবং হলো যে কাস্টমার ফিডব্যাক যেটা, সেটা মাশাআল্লাহ রেসপন্সটা অনেক ভালো আমি বলবো, কারণ প্রতিনিয়তই আমাদের বিশেষ করে হ্যান্ড স্টিচের যে বিষয়টা থাকে এটা সবাই প্রিফার করে। তো যার কারণেই হলো যে এই দিক থেকে সমস্যা হয় না, মাশাআল্লাহ চলছে, ভালোই চলছে, ভালো করতে পারছি। সো ভাইয়া, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেকেই মোরলেস কাজ করছেন, তো আপনার ম্যাকওয়াইটা নিয়ে আপনি যে কাজ করছেন এটাকে আমরা আলাদা করে আলাদা পরিসরে কিভাবে দেখব বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমার ম্যাকওয়াই নামের অর্থ হচ্ছে নিখুঁত। তো এটাকে আমার মাথায় রেখেই নামটা রাখা হয়েছে, নিখুঁত বা ম্যাকওয়াই নামটা। তো সেদিক থেকে আমাকে নিখুঁত কাজ করতে হয় এবং আমার কাজগুলো মানে কাস্টমারের অপিনিয়ন যেটা, সেটা আসলেই সবাই নিখুঁত বলে। তো এই দিক থেকে আমি সার্থক মনে করি। তো সেদিক থেকেই বলা যেতে পারে যে অবশ্যই আমারটা ডিফারেন্ট কিছু। তো আমরা তো আশা করতেই পারি যে জেন্টসদের জন্য আমরা আপনার কাছ থেকে ভালো কিছু পেতে যাচ্ছি। অবভিয়াসলি আমি ট্রাই করব, হার্ড অ্যান্ড সোল ট্রাই করব, সামনে নেক্সট ডে আসলে দেওয়ার চেষ্টা করব। এটা আসলে করা উচিত, যেহেতু আমার এটা একটা ফ্যাশন হাউস। তো যদি আমি ছেলেদের জন্য কিছু না করে থাকি তাহলে আসলে পূর্ণাঙ্গ ফ্যাশন হাউস কেউ বলবে না। তো এটা অবশ্যই প্রয়োজন এবং আমি অবশ্যই চেষ্টা করব। না, আপনি এখনো ছেলেদেরকে নিয়ে কেন কাজ করেন নাই আপনি আমাকে এটা বলেন। আপনি কি মেয়েদেরকে বেশি পছন্দ করেন? না, আমি মেয়েদেরকে পছন্দ, আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি মেয়েদের ড্রেস বানাতে, এটাই। আচ্ছা, এইজন্যই হয় না। তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে যেহেতু আপনি কাজ করছেন, তো ছেলেরাও তো আপনার কাছে এরকম কিছু আশা করে। অবশ্যই সব সময়, এটা তো আমি অলরেডি আসলে শুরু থেকেই বলে আসছি যে সবার মোটামুটি কমপ্লেইনই এটা। তো না, ট্রাই ঠিক বললে হবে না, এবার আমি করব, আসলে এটা মাথার মধ্যে নিয়েছি যে না, এটা করা দরকার, না হলে প্রতিনিয়তই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। এর আনসার দিতে দিতে আমিও আর আসলে দেখা গেল যে সঠিক একটা উত্তর দিতে হবে যে আমি এটা করতে পেরেছি, বা আসলে পূর্ণাঙ্গ একটা হাউস করতে গেলে ছেলে মেয়ে উভয়েরই প্রোডাক্ট লাগবে বা দরকার হয়, এটাই। কারণ আমি জানি যে আমার দর্শকরা এই কোশ্চেন করবে যে আপু কেন ছেলেদের জন্য ভাইয়া প্রোডাক্ট মানে প্রোডিউস করছে না। আপনার এখন পর্যন্ত যে মেকিং এর কাজগুলো আছে, কোন প্রোডাক্টটা নিয়ে আপনি সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন এই পর্যন্ত, ওটা এবং কত পিসেস সেটা সেল হয়েছে? আমাদের প্রোডাক্টের বিষয়টা আমি বলেছিলাম যে আমরা খুবই অল্প প্রোডাক্ট করে থাকি, যেটা হচ্ছে 70 পিসেস আসলে করা হয় প্রত্যেকটা প্রোডাক্টে, কিন্তু আমরা রিপিট করি না। তো অনেকগুলো ডিজাইনই এরকম চলে যায়, বিশেষ করে ঈদের সময় দেখা যায় যে আমরা প্রথম আসলে যে ড্রেসগুলো তুলে ফেলি শোরুমে, তো সেখান থেকে দেখা যায় যে পরবর্তীতে ওই সময়টার মধ্যেই খুব ডিমান্ড থাকে, কিন্তু সেটা ফুলফিল আসলে করা যায় না, কারণ আমরা রিপিট করি না এই কারণেই যে আমি চাই যে এটা অ্যাভেলেবেল না হয়ে যাক।
এটা এমন না হোক যে রাস্তায় বের হলে আমি 2-10 জনের পরনে দেখছি, অবশ্যই যে 2-10 জনের পরনে দেখছি, তখন কিন্তু নিজের কাছে আসলে অতটা ভালো লাগবে না, অ্যাভেলেবেল যদি হয়ে যায় সবসময় যে সবার পরনে দেখছি। কিন্তু আমি চাই যে রাস্তায় আমি বের হলেও যেন আমি 2-1টা দেখতে পাই কারো মধ্যে, মানে কেউ পড়েছে 2-1টা এরকম, বা এবং সেই জন্য গর্ববোধ করতে পারে যে না আসলে এখানে কম হয়, বা এটা আসলে এটা চাইতো অনেকেই যে আমার ড্রেসের মতো আর কারো যেন না হয়, বা এরকম আছে না মেয়েদের মধ্যে একটু বেশি মনে হয় এই জিনিসটা আছে। তো সেদিক থেকে দেখা যায় যে আমরা এরকম 70 পিসেসে করে থাকি, এর বেশি করি না এবং রিপিট আসলে করাই হয় না। আচ্ছা, তো আপনি তো বললেন যে আপনার ফ্যাশন হাউসটা 6টা আউটলেট আমাদের ঢাকায় আছে, আপনার কি পুরো বাংলাদেশে সর্বপরিসরে এটার আউটলেট করার ইচ্ছা কি আছে কিনা? জি অবশ্যই আছে, আমি বলেছিলাম যে আমাদের ঢাকায় আসলে 5টা আউটলেট এবং চিটাগাং এ একটা। হ্যাঁ, তো আমি নেক্সট স্টেপ আমার যেটা যে এরকম প্রত্যেকটা বিভাগে দেওয়ার জন্য চিন্তা ভাবনা, এবং অলরেডি কাজও শুরু করে দিয়েছি, আমরা করছি, দোয়া করবেন যেন আসলে আমার জায়গা মতো আমি পৌঁছাতে পারি। আমরা অবশ্যই দোয়া করি এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তো আপনার ফ্যাশন হাউসে মেক করা যে ড্রেসগুলো, এগুলো কি বাসায় ভাবি পরে বা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে ওরা কি পরে, নাকি বাইরে থেকে কিনে পরে? জি, বাসায় আমার মিসেসও পরেন, হলো যে আসলে যেগুলো তার ভালো লাগে বা মনে হয় যে এটা সেটা সে বাসার ড্রেসে আমার তৈরি করাগুলোই সে বেশি পরে, আসলে বাইরে থেকে তার কম কেনা হয় এরকম, মানে সেই আপনার সবচেয়ে বড় ফলোয়ার। জি আচ্ছা, সেটাই। সো আমরা একটা ছোট ব্রেক নিয়ে আসি, ব্রেকের পর আমরা আবার আপনার সাথে আলাপে ফিরে যাব। দর্শক, আপনারা দেখছিলেন অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আমরা কথা বলছিলাম আমাদের ভাইয়ার সাথে। আমরা খুব ছোট্ট একটা বিরতি নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আমাদের আড্ডা হচ্ছিল মেজবাউল আলম সাজু ভাইয়ের সাথে। আমরা ফিরে যাচ্ছি সাজু ভাইয়ের কাছে। সো ভাইয়া, আমরা তো কথা বলছিলাম আপনার সাথে, আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। পড়াশোনা কোথা থেকে করেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে আপনি কোনো এক্সট্রা তালিম নিয়েছেন কিনা? আচ্ছা, আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি দিনাজপুরে আসলে আমার বেড়ে ওঠা এবং দিনাজপুরেই লেখাপড়া করা। স্কুল লাইফ, কলেজ লাইফ দিনাজপুরেই ছিল, এবং নেক্সট তো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। তো আমি স্কুলে যখন লেখাপড়া করি আসলে মূলত আমার ছিল ছবি আঁকা দিয়ে শুরু, আমি ছবি আঁকতাম। তো ছবি আঁকাটা থেকেই আসলে আমার ধীরে ধীরে চিন্তা ভাবনা আসে যে ড্রেস ডিজাইনের বিষয়টা তো অনেক পরে আসে, প্রথমে এই ছবি আঁকার বিষয়টা আসে, এবং আমি বিভিন্ন কম্পিটিশনে আসলে পার্টিসিপেট করি, এবং সেখান থেকে যখন আমি একটার পর একটা ভালো পুরস্কার পেতে পারি, যেমন মোটামুটি সবসময়ই হলো ফার্স্ট প্রাইজটা আমি পেয়ে থাকি। তো এখান থেকে আমার আগ্রহ হয় যে আমি যখন ছবি আঁকতে পারি তাহলে আমাকে আসলে এটা নিয়ে লেখাপড়া করতে হবে বা ভাবতে হবে। তো এরকম বিভিন্ন রকম চিন্তা করতে করতে যখন আমি লেখাপড়া অনেক আগায় গেলাম বা এসএসসি পাস করে ফেললাম, তখন তো আসলে ভর্তি হতে হয় এটা। তো আগে যখন ছিল এসএসসি, পরে আমাদের সময় আসলে ইউনিভার্সিটি যখন নিয়ে নিল, এটা ফাইন আর্টস ডিপার্টমেন্ট একটা ইউনিভার্সিটি করে ফেললো, তখন ইন্টারমিডিয়েট পাস করার পরে করতে হয়। তো আমার ফাদারের আসলে খুব একটা ইচ্ছা ছিল না, ফ্যামিলি থেকেও খুব যে ইচ্ছা আমাকে এটাতে লেখাপড়া করাবে। যেমন ওই সময় একটা বিষয় ছিল, আমরা মুসলিম যেহেতু, মুসলমানদের মধ্যে আসলে এটা একটা কাজ করে যে ছবি আঁকার বিষয়টা, মানে সবাই আমরা জেনে থাকি যে ছবি আঁকা মানে ফিগার ড্রয়িং করতে হবে, মানে মানুষের ছবি ড্রয়িং করতে হবে। এটা আসলে ঠিক না, কারণ হচ্ছে যে আমাদের ফাইন আর্টস ডিপার্টমেন্টে কয়েকটা সাবজেক্ট থাকে, যেমন 8টা-10টা এরকম সাবজেক্ট থাকে। তো ড্রয়িং যেটা মানে ফিগার ড্রয়িং যেটা করতে হয় এটা পেন্টিং এর মধ্যে পড়ে, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম সাবজেক্ট আছে। তো এটা আসলে পরে আমরা যখন জানতে পারলাম বা আমার ফ্যামিলি যখন জানতে পারলো যে না আসলে ফিগার ড্রয়িংই করতে হবে বা ইসলামের দিক থেকে যে এরকম কোনো বাধা আসবে এটাতে, এরকমটা না, তখন আসলে রাজি হয়ে যায় আমার ফ্যামিলি এবং আমাকে এটাতে পড়ার জন্য উৎসাহ দেয়। তারপরে আপনি পারিবারিক পুরো সহায়তা পেয়েছেন। জি জি। আপনার কলেজ বা ইউনিভার্সিটি লাইফের কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান একটু করে। ইউনিভার্সিটি লাইফ বলতে চাই স্মরণীয় বলতে আমি যে সময়টা লেখাপড়া করি, যেমন আমাকে সবসময় এখনো বলা হয়ে থাকে যে আমি যে চারুকলার একজন স্টুডেন্ট, মানে আমার চেহারায় বা আমার পোশাকে বা সবকিছুতে একজন শিল্পী যে বিষয়টা থাকে, যে ছবি আঁকার শিল্পী তো আমাদের অনেক রকমই শিল্পী, নাচের শিল্পী, গানের শিল্পী, ছবি আঁকার শিল্পী বিভিন্ন রকম থাকে। তো ছবি আঁকার যে বিষয়টা থাকে, মানে সবার ধারণা যে যারা ছবি আঁকে তাদের এলোমেলো চুল থাকবে, হাতে অনেক গোছা গোছা চুড়ি থাকবে, ছেঁড়া প্যান্ট, ময়লা কাপড় এরকম পরা থাকবে। তো আমার ক্ষেত্রে আসলে এটা হয়নি, একেবারেই ডিফারেন্ট। এবং এই জায়গাটাতে সবাই আমাকে বলে যে আপনার এই যে ছেঁড়া প্যান্ট বা এই যে চুল এলোমেলো এরকম নাই কেন, ব্যাগটাও মিসিং। হ্যাঁ, ব্যাগটা মিসিং, আমি ব্যাগ আসলে নেই কখনো কাঁধে, ওই যে একেবারে থাকে না। তো মজার জিনিস যে এটাই সবসময় আমাকে সবাই বলতো যে আসলে আমি এরকম কেন, বা আমাকে দেখে মনে হয় না যে আমি আসলে এই সাবজেক্টে লেখাপড়া করেছি, নর্মাল অন্য কোনো সাবজেক্টে হয়তো পড়েছি। তো ওরকম কোনো সেরকম কোনো স্মৃতি নাই। তবে আমার একটা জিনিস ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম অন্য সাবজেক্টে, পরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন আমার একটা শখ, তখন ফিরে গেলাম রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য।
এই ফাইন আর্টসে। তো আমার পরীক্ষা খুব একটা ভালো হয়েছিল না, ওখানে মোটামুটি আমরা 1000-এর উপরে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে হলো যে 30 জন নেওয়া হবে। তো আমি আশাও ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আমার চান্সটা হচ্ছে না। তো আমি যখন পরীক্ষা দিয়ে চলে যাই, কয়েকদিন পরে যখন রেজাল্ট হয়, তো রেজাল্টের দিন আমি নিজেই আসি, তখন আমি দিনাজপুরেই থাকি, দিনাজপুর থেকে রাজশাহীতে চলে আসি এবং রেজাল্ট দেখতে যাই এরকমভাবে। তো বলছিলাম যে আসলে আমার তো হবে না, তারপরে হলো যে আমি যাই। তো যেতে যেতে বৃষ্টি চলে আসলো, অনেক বৃষ্টি। তো আমি ওখান থেকে ফিরে আসতে চেয়েছিলাম যে না আমি আর যাচ্ছি না, হয়তো এটা বৃষ্টি আরেকটা বিষয় ছিল, দৌড় দিতে দিতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেল। তো তখন আমার মনে হচ্ছে যে আসলে মানুষ বলে না, গ্রামে অনেক সময় বলে বা একটা রিউমার আছে যে এক্স্যাক্টলি একটা রিউমার যে সবার কাছে যে হয়তো এই যাত্রা পথে একটা বাধা আসলে হয়তো সেটা সাকসেসফুল হয় না এরকম কিছু। তো ঠিক সেই মুহূর্তে আমার এটা মনে পড়ে যে আসলে মনে হয় আমার এখানে ভালো কিছু হচ্ছে না। তো আমি ভাবলাম যে আমি ফিরেই যাই, পরে হয়তো কোনোভাবে জানা যাবে। তখন আমার ফ্রেন্ড ছিল সাথে, বললো যে না চল দেখে আসি রেজাল্ট। তো গিয়ে দেখলাম যে না মাশাআল্লাহ আমার 10 পজিশনেই আছে। তো আমি চান্স পেয়ে যাই এবং এটা আমার কাছে খুব ভালো লাগে আসলে। আসলে এটা একদম অন্যরকম ফিলিংস সেই মুহূর্তটা, যে আমি ফিরে আসতে চেয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে না এটা আমি আজকে রেজাল্টটা আমার নিজে দেখতে পাচ্ছি, এবং অন্যের দ্বারা হয়তো এই রেজাল্টটা পেলে অতটা ভালো লাগতো না, যেটা আমি নিজে দেখে যে ফিলটা আমার মধ্যে এসেছিল। আপনার এই স্মৃতির কথা শুনে আমার নিজেরও একটা স্মৃতির কথা মনে হলো। আমি একটু করে বলি, আমি যখন আমার এই যে প্যাজেন্টটাতে ছিলাম, আমি যেদিন প্রথম অডিশন দিতে গিয়েছিলাম আমারও জুতা ছিঁড়ে গিয়েছিল, এবং আমি স্পেশাল পারমিশন নিয়ে খালি পায়ে অডিশন দিয়েছি। সো আমারও এই জিনিসটা খুব মানে আপনি যখন বলছিলেন আমার এই জিনিসটা কাছে ছিল, হ্যাঁ মিলে গিয়েছে। সো ভাইয়া একটু আবার চলে আসি আপনার পার্সোনাল লাইফ নিয়ে। প্রেম ভালোবাসা এইসব নিয়ে কোনো স্মৃতি আছে কিনা? প্রেম করেছেন জীবনে? আচ্ছা, প্রেম বলতে আমার আসলে প্রেম ওইভাবে বলা যাবে না এটাকে, কিছু একটু হালকা পাতলা ছিল। ওইটা কি তো বলা গেলে বলা, যদি ভাবি রাগ না করে। না, ভাবির কথা বললেন যেহেতু আমি বলবো, সে অত্যন্ত সাপোর্টিভ প্রত্যেকটা বিষয় নিয়ে আমাকে। যেমন আমার সেই সময়কার লাইফ, আমার স্টুডেন্ট লাইফের সে টোটাল ঘটনা জানে, আমি কিভাবে বেড়ে উঠলাম, আমার মানে কিভাবে আমি ওই সময়গুলো পার করলাম প্রত্যেকটাই। এবং তার হলো যে মন মানসিকতা, আমি বলবো যে প্রশংসাই করতে হয়, আমি অলওয়েজ প্রশংসাই করি আসলে, যে এই দিকটা যেটা আসলে প্রেম ভালোবাসার বিষয়টা যেটা আসলো, একটা হালকা পাতলা যেটা ছিল সেটা সেও জানতো, এবং সে এটাকে এমন ভাবে অ্যাকসেপ্ট করেছে, আমি নিজেও অবাক যে এটা আসলে হয় না এরকম ভাবে, করেও না। তো আমার হালকা একটু এরকম একটা ছিল, থাকার পরে এবং সে এরকম মনে হয়, এটাকে মনে হয় প্রেম বলে না আসলে, যে ভালো লাগা, আমার মনে হয় যে ভালো লাগা না, একতরফা ছিল না, একতরফা ছিল না, কিন্তু ভালো লাগা এই বিষয়টা আমি বলবো যে হয় না যে ওই সময়টা আসলে কেউ বোঝে নাই যে এটা প্রেমটা কি বা ভালোবাসাটা কি, কিন্তু উভয়ের ভালো লেগে গেল, কিন্তু একটা সময় গেল যে না এটা ব্রেকআপ হয়ে গেল, আসলে এটা ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল না। পারিবারিকভাবে আপনার বিয়ে হয়েছে? পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগছে। আমরা একটা ছোট্ট বিরতি নিব, আপনার পারমিশন নিয়ে নিচ্ছি। সো দর্শক, আপনারা দেখছিলেন অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। কথা হচ্ছিল সাজু ভাইয়ের সাথে, সাজু ভাইয়ের কাছে আমরা আবার ফিরে যাচ্ছি। তো সাজু ভাই, এবার আপনি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করতে চায় বা যারা ইচ্ছুক, তারা কি করবে, তারা তাদের স্বপ্ন কিভাবে পূরণ করবে, স্টেপটা কিভাবে নেবে? আচ্ছা, আমি বলবো যারা আসলে ফ্যাশন নিয়ে কাজ করতে চায়, যে আমি যখন লেখাপড়া করি ইউনিভার্সিটিতে, তখন তো আমরা আসলে মোটামুটি শিখে এসেছি জিনিসটা। যেমন প্রথমে আমি বলেছিলাম যে আমি ক্লাস 8 থেকে শুরু করি, তখন তো আসলে গ্রামার জানতাম না, যে এই কাজগুলো কিভাবে করতে হয়, এরকম মোটামুটি একটা আইডিয়া নিয়ে কাজ করেছি, যে এভাবে হতে পারে বা ওভাবে হতে পারে, বা কোনো একটা ড্রেস কোথাও দেখেছি সেভাবে ডিজাইন করার চেষ্টা করেছি, একটা শোরুমে দেখেছি সেটা চেষ্টা করেছি, বা অনেক সময় দেখেছি কেউ পরেছে সেটা ভালো লেগেছে, সেই ভালো লাগা থেকে ডিজাইন করে কাজ করেছি। তো আসলে এটা শিখতে হয়, শেখার বিষয় আছে এখানে অনেক। আজকাল তো অনেকগুলো ইনস্টিটিউট হয়েছে, এরকম ফ্যাশন ইনস্টিটিউট। তো আমি বলবো যে আজকে ফ্যাশন ডিজাইনার নামে অনেকেই আমি দেখি এরকম নামের পেছনে ফ্যাশন ডিজাইনার লেখা, কিন্তু অনেক সময় খুব খারাপ লাগে নিজের কাছে, কারণ আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি শিখে আসতে, এবং শিখেছি যতটুকু। আজকে হয়তো 100% এই জায়গাটা তৈরি করতে পারিনি আমরা এখনো, কারণ এই জায়গাটা ভালোভাবে তৈরি করতে, ভালোভাবে যেতে অনেক সময়ও লাগবে, সময় এবং সাধনারও ব্যাপার, অবশ্যই ব্যাপার। তো এটা নিয়ে আমরা তারপরে চেষ্টা করেছি প্রতিনিয়ত, দিনের পর দিন, রাত দিন খেটে করেছি, যে আমি যখন কাজগুলো করি তখন আমার যে স্ট্রাগলটা ছিল, এটা দিন রাত সমানে করার,
তো আমি আরেকটা ভাগে একটা কথা বলে নিই যে আমি একটা রাজশাহী ইউনিভার্সিটিতে সলো এক্সিবিশন করি, ড্রেস এক্সিবিশন। তো এই এক্সিবিশনটা করতে গিয়ে আমি মাসব্যাপী কাজ করি, রাত দিন জেগে, এবং প্রচুর স্টাডি করতে হয় সেই সময়টা। আসলে কিরকম আমি যে ডিসপ্লে করব, আমার একটা প্রোডাক্ট হ্যাঙ্গারে ঝুলবে, সেটা তো কারো না কারো ভালো লাগতে হবে। আমার সেটা উদ্দেশ্য ছিল যে মানুষকে ভালো লাগা, আমার সেল করব আমি বা এক্সিবিশন থেকে বিক্রি করব, এটা পরে আসছে, কিন্তু ভালো লাগা, আমার একটা প্রোডাক্ট দেখে মানুষ ভালো লাগবে, সে প্রশংসা করবে, আমার কাজ নিয়ে মন্তব্য করবে, এটা হলো বড় বিষয়। তো ওই সময়টা আমরা শিখি বা চেষ্টা করেছি ভালো কিছু করার। আজকে যখন দেখি যে ফ্যাশন ডিজাইনার, অনেকেই ফ্যাশন ডিজাইনার, আজকে একটা টেইলর মাস্টারও অনেক সময় দিয়ে দেয় দেখি ফ্যাশন ডিজাইনার, বড় অবাক লাগে। আসলে এই জায়গাটা খুব কষ্ট হয় যে না, আসলে ফ্যাশন ডিজাইনার মূলত কি জিনিসটা, কি ফ্যাশন ডিজাইনার কাকে বলে। তো এটা যদি সবাই আমরা এরকম লাগাই ফেলি নামের পিছনে, এটা আসলে খুব খারাপ। এবং অনেকেরই ফ্যাশন ডিজাইনার, ড্রেস সেন্স সম্পর্কে কোনো আইডিয়াই নাই, কিন্তু ফেসবুকে দেখবেন যে তারা ফ্যাশন ডিজাইন হাউস খুলে নিচ্ছে এবং অহরহ এখন বেশি ম্যাসিভ আকারে হয়ে গিয়েছে, এবং এটার ভিড়ে আসলে ভালো কাজগুলো খুঁজে পাওয়া এখন খুব কষ্টসাধ্য হয়ে গেছে। যাক, ভালো লাগলো যে আপনার ধারণা আছে। হ্যাঁ, এই বিষয়গুলোকে আপনি কেমন ভাবে দেখেন ভাই? এটা কেমন লাগে দিন শেষে এত পরিশ্রম করে কাজ করার পরেও যখন দেখেন যে ভিড়ের মধ্যে আসলে হারিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায়? না, এটা খুবই খারাপ লাগে, কারণ আমরা একটা প্রোডাক্ট যখন মেক করি তার আগে বহুবার ভাবতে হয় যে প্রথমে ফেব্রিক চুজ করি, ফেব্রিক চুজ করার পর আসলে কোন ধরনের হলো যে ইয়াকে পরাবো আমরা, মানে কালো মেকে পরাবো না ফর্সা মেকে পরাবো, সেভাবে তো আসলে ফেব্রিকটা চুজ করতে হয়। যদিও এটা যখন হ্যাঙ্গারে ডিসপ্লে করা হয় তখন এটা যার যার মতো করে সে কিনে নেয়, কিন্তু আমাদেরকে তো একটা চিন্তা ভাবনা করেই করতে হয় কাজটা, যে ওইরকম কালার ভেরিয়েশনগুলো ওইভাবে আনতে হয় যে প্রত্যেকের যেন ম্যাচ করে প্রত্যেকের কালারের সাথে। তো এটা যখন দীর্ঘ সময় নিয়ে করতে হয়, রাত দিন ভেবেই করতে হয়। প্রোডাক্টটা যখন একটা লেআউট প্রথমে করি, আমি যখন স্কেচ করি প্রথমে, তখন এই স্কেচটাতে কালার ফেলছি এবং হ্যান্ড স্টিচটা কি হবে, এটার ডিজাইনটা কি হবে, কোথায় কোথায় আসলে ইউজ করলে ভালো লাগবে, বা একটা লেস ইউজ করছি, কোথায় লেসটা ইউজ করলে ভালো হবে, কোথায় দিলে ভিজিবল, কোথায় দিলে কম দেখতে পাবো আমরা। তো এটা করার পরে আমরা একটা ডামিতে পড়ার পরে দেখি, মানে অনেক শ্রম দিতে হয় এর পিছনে। তো ভেবে এবং একটা ডামিতে পড়ানোর পরে আমি ডান দিকে বাম দিকে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড থেকে সব দিক থেকে খেয়াল করতে হয় যে তাকে কেমন লাগছে। মানে এটা তো এই ডামিকে খেয়াল করে তো বোঝা যায় যে একটা মানুষ পড়ছে, আমার সামনে একজন লোক ভাসছে, তাকে আমি পড়িয়েছি, কেমন লাগছে জিনিসটা। তো এই যে এত শ্রম, এত স্ট্রাগল করার পরেও একটা প্রোডাক্ট আমরা তৈরি করি, কিন্তু হুটহাট করে যদি আসলে কেউ ফ্যাশন ডিজাইনার সেজে যায়, এটা আসলে ঈর্ষা না, এটা আসলে কাজের জায়গাটাতে আমরা শিখে এসে কাজ করছি। তো সেই ভ্যালুটা যদি আমরা না পাই বা সেটা যদি আমাদের হারিয়ে যায়, আসলে আপনি যেটা বলছিলেন যে অনেকের ভিড়ে এটা হারিয়ে যাচ্ছে বা যায়, না এটা হচ্ছে অনেক ভালো ভালো কাজ কিন্তু আমাদের কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে যাদের আসলে ওরকম প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই বা তাদের কোনো, আমি যোগ্যতার কথা বলবো না, তাদের হয়তো কোনো ধারণাই নেই। দেখা যায় যে কোন কালারটার সাথে কোন কালারটা যাচ্ছে, একটা কালার ম্যাচিং এরও ব্যাপার আছে, সেটা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, বাট তারা একটা ফ্যাশন হাউস খুলছেন, পেজ খুলছেন এবং তারা ওইভাবেই সেল করছেন। তো এটা লং রানে গেলে কিরকম হবে আমি তো জানি না, কিন্তু আপনারা ভালো বলতে পারবেন যেহেতু আপনারা এই বিষয়ে এক্সপার্ট। সেই জিনিসটাকে কেমন লাগে সেটাই আমি আপনার কাছে আসলে না, ওইটাই বললাম, কিন্তু এটাকে আমিও আসলে কাউকে এইভাবে ছোট করে দেখছি না। এখানে বিষয়টা এরকমই হচ্ছে যে কাউকে ছোট করে দেখছি না। কেউ একটা ট্রেনিং নিয়েও করতে পারে, ঠিক আছে, কিন্তু আসলে এখানে দেখতে হবে যে ফ্যাশন ডিজাইনার কারা হতে পারে, কারা এই জিনিসটা। কেউ একটা ট্রেনিং নিয়ে ভালো করতে পারে, মেধা তো আসলে সবার সমান না। যেমন আপনি একটা ছোট্ট ট্রেনিং নিয়ে আসলে অনেক ভালো করতে পারছেন, কারণ আপনার সেন্সটা এত বেশি কাজ করছে ওই জিনিসটা নিয়ে, আপনি ট্রেনিংটা পাওয়ার পর থেকে আরো গ্রো করলো, আরো কাজগুলো আপনার ডিফারেন্ট কাজ বের হয়ে আসলো, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে একটা সময় নিতে হবে। তো একটা সময় পর আপনি একটা ফ্যাশন ডিজাইনার হতে পারবেন, কিন্তু হুট করেই একটা অনলাইন পেজ খুলেই আমি দেখছি, এরকমও দেখেছি যে আসলে তারা টেইলারিং কাজ করছে বা বাজার থেকে কিনে নিয়ে এসে সেল করছে, কিছুদিন পর দেখছে যে আসলে ফ্যাশন ডিজাইনার এই নামটা দিলেই মনে হয় ভালো হচ্ছে, তখন নামটা লাগিয়ে দিচ্ছে। এরকম অনেক প্রুফ আছে। তো এই জায়গাটা তখন আসলে কষ্ট লাগে বা খারাপ লাগে, এত সাধনার পর আসলে এই জিনিসগুলো আসলে কষ্টসাধ্য। সো আমাদের অনুষ্ঠানটা যেহেতু আমার লাইফ আমার স্টাইল এন্টারটেইনমেন্ট বেস, আমরা এন্টারটেইনমেন্ট নিয়ে আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। বাংলা সিনেমা কি দেখা হয়? এখন আসলে আদৌ দেখা হয় না, একটা সময় অনেক দেখতাম, খুব দেখতাম। লাস্ট কোন বাংলা সিনেমাটি দেখেছেন? ওরকম ভাবে মনে নাই, কিন্তু এখনো আমার মনে পড়ে অনেকগুলো সিনেমার কথা, বাংলা সিনেমার কথা। যেমন মায়ের দোয়া, এই মুহূর্তে মনে পড়লো একটা কথা, যে মায়ের দোয়া সিনেমাটা আমার খুবই ভালো লাগে এবং ওখান থেকে কিছু কিছু কথা আমার এখনো মনে আসছে। আসলে এখনকার সিনেমাগুলো কেন দেখা হয় না? কারণ এখন তো আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো ছবি আসছে, যেমন লাস্ট আমাদের সাকিব খানের একটা মুভি আসলো তুফান,
সেটা ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন এবং খুব ভালো যাচ্ছে, কাস্টমার ফিডব্যাকও ভালো। এই ছবিটা কি দেখার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই দেখার ইচ্ছা আছে, আসলে দেখা উচিত, কারণ আমরা যদি উৎসাহ না দেই, কারণ আমি যেহেতু ফ্যাশন ডিজাইনার, আমাকে তো কস্টিউম নিয়েও কাজ করতে হয়। আমি একটা সিনেমা চয়নিকা দিয়েছিল প্রহেলিকা, সেটার কস্টিউম গুলো আমি করে দিয়েছিলাম, আসলে টোটাল আমাদের ম্যাকয় থেকে হয়েছিল। এবং আমি শুটিং প্লেসেও গিয়েছিলাম, যখন শুটিং হচ্ছিল তাদের সাথে কথা বলা, তারা কি পড়ছে বা কিভাবে পড়বে এগুলোও করেছিলাম। সেদিক থেকে আসলে দেখা দরকার, বা এটা আমাদের তো আমার এটার মধ্যেই পড়ে, আমার কাজের মধ্যেও পড়ে এটা একটা দেখা, এন্টারটেইনমেন্টের ব্যাপার, যে এটা শুধু এন্টারটেইনমেন্ট না যে আমরা এটা উপভোগ করব বা উৎসাহ দিব বা প্রোডিউসারকে বলবো বা ডিরেক্টরকে বলবো, আর্টিস্টদেরকে বলবো, জি আর্টিস্টদেরকে বলবো, এটা তো আসলে তারা আমাদের কাছ থেকে আশা করে। তো অবশ্যই তুফান দেখার ইচ্ছা আছে, কারণ রিসেন্টলি জানছি রায়হান রাফি ভাই খুবই ভালো কাজ করছে। আসলে তার শুধু আমি তুফান বলবো না, এর আগে যে সে কাজগুলো করে আসলো অলরেডি অনেকগুলো কাজই তার ভালো ছিল এবং যথেষ্ট প্রশংসা ছিল। আর কাজ করতে গেলে তো ভালো মন্দ থাকবেই, যাকে আমরা পজিটিভ দিক নিয়ে হয়তো আলোচনা করছি বা করলাম, এটা ভালো কিছু, এবং নেক্সট টাইমে সে আরো ভালো কিছু আমাদেরকে দেবে, এটাই আমরা আশা করছি। এখনকার জেনারেশনের যে নায়ক এবং নায়িকারা আছেন, আপনার পছন্দের তালিকায় সেরা নায়ক এবং সেরা নায়িকা কে বাংলা সিনেমার? আচ্ছা, আমি সেরা নায়ক নায়িকা আসলে ওভাবে, যেমন আমি একটু বলি যে এই সময়টায় দেখছি যে নায়ক নায়িকা আসলে ওইভাবে পাচ্ছি না আমরা। যেমন আমরা নায়ককে যদি মেনশন করতে যাই, সব সময় ঘুরে ফিরে চলে আসছে একজনের নাম, সেটা সবাই জানা, যেটা আমরা সাকিব খানকে বলে থাকি আসলে। কারণ এখানে আমার এই ইন্ডাস্ট্রিতে আসলে ওইভাবে কাউকে পাচ্ছি না, এটা বলতে দোষের কিছু নেই, কিন্তু সবাই ট্রাই করে যাচ্ছে, অনেকেই ট্রাই করে যাচ্ছে, হয়তো একটা সময় তারাও ভালো কিছু করতে পারবে। আর নায়িকার দিক থেকে যদি বলি, আসলে আমরা যেমন শাবনূর মাঝখানে একটা কাজ করার কথা ছিল বা করছে, হয়তো একটা কাজ শুরু করে দিয়েছে, কি সিনেমার নাম আমার মনেও নাই ঠিক ওইভাবে। তো শাবনূরকে আসলে বরাবরই ভালো লাগতো তার অভিনয়টা। আমি এখনকার জেনারেশনের ওইভাবে দেখছি না আসলে, মন থেকে যে একটা ভালো লাগা বা মন থেকে হৃদয় কেড়ে নেওয়ার যে একটা অভিনয়, এটা আসলে ওইভাবে পাচ্ছি না। কেন, নায়িকার নাম বললে কিন্তু আমাদের পরিমণি আপুর কথাটা চলে আসে। পরিমণি আপুকে কেমন লাগে? হ্যাঁ, এটা তো আসলে সবাই ভালো বলবে, দেখতে যদি আপনি বলেন যে দেখতে কেমন লাগে, তো কোশ্চেনটা আপনার ওরকমই ছিল, অবভিয়াসলি সে সুন্দরী। তো আমাদের এখন যে ইন্ডাস্ট্রিতে যারা নায়ক লিডিং এ আছেন, তাদের মধ্যে কিন্তু সাকিব খানের পরে বলবো না আমি, সাকিব খানের সাথে কিন্তু আরো 2-3টা নাম চলে আসে, যেমন আমাদের জায়েদ খান ভাই আছে। জায়েদ খান ভাইকে কেমন লাগে? আচ্ছা, এটা আসলে আপনিও কোশ্চেনটা করে হেসে দিয়েছেন, আমিও হাসলাম, বিষয়টা এরকমই যে ওনাকে ভালো লাগা, আসলে বিষয়টা যে না, আমি ভালো লাগা থেকে হেসেছি, নেগেটিভলি হাসি দেই। সবাইকেই ভালো লাগে, এটা সবাইকেই ভালো লাগে। এখন এটা কোন সেন্সে ভালো লাগে বা কেন ভালো লাগে সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি না, বা সেই ব্যাখ্যাটা আসলে চাওয়া হয়নি আমার কাছ থেকে। তো সবার কাছে যেহেতু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এটা জায়েদ খান, আমি একটু আগে মানে স্ক্রিনের বাইরে কথা বলছিলাম, আমার সাথে যে ছোট ভাই ছিল, তা ওকে জায়েদ খানকে দেখালাম। আসলে ও বাংলা সিনেমা দেখে না বা মুভি দেখে না, এরকম অতটা অভ্যস্ত না। তো এখানে আপনাদের প্রোগ্রামে এসেছিল, একটা ইন্টারভিউ ওকে দেখাচ্ছিলাম, তো আমি বললাম যে দেখো তো চিনো কিনা, তো আসলে ওইভাবে চিনতে পারলো না। তখন বললাম কেন চিনলেন না, একটা ছোট বাচ্চা তো বাইরে গিয়ে জিজ্ঞেস করো, এটা ওনার যদি নামটা বলো সবাই হেসে ফেলবে। ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জায়েদ ভাইয়ের যে একটা ডিগবাজি ছিল, দেখেছেন? ডিগবাজি কেমন লেগেছে? যাই হোক, এটা নিয়ে তো অনেক কথা হয়েছিল, ডিগবাজি, সে বাইরে কোথায় যাচ্ছে সেটা ওনাকে ডিগবাজি দেওয়ার জন্য যাচ্ছে, এই ডিগবাজি তার এই ডিগবাজি খুব ভাইরাল হয়েছিল, ম্যাসিভ আকারে ভাইরাল হয়েছিল, এবং আমরা সেটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়েছি। জি, সেটাই। এবং আরেকজন নায়ক আছে আমাদের ইন্ডাস্ট্রিতে লিডিং, অনন্ত জলিল ভাইয়া। উনিও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো কাজ দিচ্ছেন এবং প্রযুক্তিগুলো অ্যাড করছেন। ওনার কাজ কেমন লাগে, দেখা হয়েছে কি? হ্যাঁ, ওনার কাজ কিছু দেখা হয়েছে আমার। উনি তো আসলে বিগ বাজেটের কাজগুলো করে থাকেন এবং একটু ডিফেন্ড করার চেষ্টা করে থাকেন। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতখানি অডিয়েন্সরা গ্রহণ করছে বা করছে না, সেটা হলো যে আমি ওইভাবে বলতে পারছি না, কিন্তু আমি দেখেছি কিছু কাজ তার নট ব্যাড, ভালো ভালো কাজ করে, এবং প্রযুক্তিগতভাবে বাংলা সিনেমাকে কিন্তু উনি মানে হ্যাঁ, এবং বড় পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটু অন্যরকম ছিল তার, যে মেকিং স্টাইলটা একটু অন্যরকম, ডিফারেন্ট, আমি বলবো এটা। তো এখন যদি আমি মার্কিং এ আসি, নায়ক হিসেবে সাকিব খান ভাইকে কত মার্ক দিবেন 10-এ? সে আসলে 10 মার্ক পাওয়ারই যোগ্য। জায়েদ ভাইয়া? এখানে আসলে মার্কিং এর বিষয়টা যদি আমি ওইভাবে করি, তাহলে এটা আপনার পার্সোনাল অপিনিয়ন হতে পারে, আপনি যে মার্ক দিয়ে দিলাম। আসলে জায়েদ ভাইয়ের কাজ ওইভাবে আমার দেখা হয়নি। হ্যাঁ, বর্তমানে যে ভাইরাল হওয়ার যে বিষয়গুলো, এগুলো তো আসলে আমরা যদি ফেসবুকে স্ক্রল করতে থাকি, আপনি যখন কল্পনা করবেন সিনেমার মধ্যে যে জায়েদ ভাই হচ্ছে নায়ক হিসেবে আসবে, তখন আপনি সেটাকে কিভাবে নেবেন, কত মার্ক দিবেন? আচ্ছা, একটা ওনার কাজ ভালোভাবে দেখি, দেখে তারপরে আসলে বলতে হবে, তারপর আমরা মার্কিং এ যাব। জলিল ভাইয়া, অনন্ত জলিল ভাইয়ার কাজ কি কত মার্ক দিবেন? ওই তো বললাম যে ওনার কাজ ভালো, কিন্তু মার্কিং এর বিষয়টা তো আসলে ভাবে ভাবা হয়নি, কিন্তু না, কম দেব না, ভালোই দেব। ভালোটা কেমন?
মোটামুটি মোটামুটি আপনি বলেন না, আপনি খুব ক্রিটিক্যাল, খুব ক্যালকুলেটিভ, আপনি অনেক চিন্তা ভাবনা করে মানে উত্তর দিচ্ছেন। ঠিক আছে, আপনার সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লাগলো ভাই, এবং খুব জমিয়ে আড্ডা দিলাম। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো দর্শক, আসলে আমার লাইফ আমার স্টাইল প্রোগ্রামটা 21 টিভির প্রোগ্রাম। এটা আমরা হলো যে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই হলো উপভোগ করবেন, এবং আসলে শেখার আছে এখান থেকে অনেক কিছুই। আজকে যারা নতুন নতুন গেস্ট আসে, এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা গেস্টের কাছ থেকেও শেখা আছে এবং হোস্টের কাছ থেকেও শেখা আছে। আজকে আমি এখানে বসে কথা বলছি, আমি হোস্টের কাছ থেকেও আসলে কিছু শিখতে পারলাম, বা এই প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। তো আশা করছি আপনারা অবশ্যই এই প্রোগ্রামটা ভালোভাবে উপভোগ করবেন এবং ফিডব্যাক জানাবেন আসলে প্রোগ্রামটা কেমন হচ্ছে। আমি সবশেষে 21 টিভিকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সো দর্শক, আপনারা দেখছিলেন অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আজকে আমরা জমিয়ে আড্ডা দিলাম সাজু ভাইয়ের সাথে। নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।